রংপুর সরকারি সিটি কলেজের সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজ পদার্থবিজ্ঞান ক্লাসে প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে বল, নিউটনের গতির সূত্রাবলী এবং সূত্রের সীমাবদ্ধতা এবং মৌলিক বল। তো আসলে বল কি? বল হচ্ছে জড়তার উল্টো রাশি। একটি স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু চিরদিন গতিশীলই থাকবে, এটাই হচ্ছে জড়তা। এই জড়তার পরিবর্তন করে বা করতে চায় যে রাশিটি, সেটাকেই আমরা বলি বল। যেমন আমি স্থির আছি, আমাকে যদি গতিশীল করতে চাওয়া হয় তাহলে আমার উপরে বল প্রয়োগ করতে হবে। তাহলে বল হচ্ছে সেই রাশিটি যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে, ত্বরণের সৃষ্টি করে, সেটাই হচ্ছে বল। বল কোনো একটা বস্তুকে বিকৃতও করতে পারে। তাহলে আমরা এই সংজ্ঞার মধ্যেই বলের কিছু বৈশিষ্ট্য খুঁজে পেতে পারি। বল স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, বল কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণের সৃষ্টি করে, এবং বল কোনো একটা বস্তুকে বিকৃত করতে পারে। এছাড়াও প্রকৃতির বলগুলো কিন্তু সবসময় জোড়ায় জোড়ায় থাকে। যেমন আমি যদি আমার হাত দিয়ে অন্য হাত একটাকে আঘাত করি, আমি যেটা প্রয়োগ করলাম এটা বল। সমপরিমাণ একটা প্রতিঘাত কিন্তু আমার এই হাত থেকেও আসবে, সেটা হলো প্রতিক্রিয়া। এখানে এভাবে একজোড়া বল কাজ করে। আমি যদি ব্যাট দিয়ে বলে আঘাত করি, বল কি করবে? উল্টো একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এই জন্য আমরা বলি যে বল সবসময় জোড়ায় জোড়ায় থাকে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে কোনো লেখকের বই থেকে বল কি এবং বলের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিতে হবে। বল পরিমাপযোগ্য একটা রাশি। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, শুনেছি যে বলের পরিমাপ করার জন্য আমরা যে রাশিটা ব্যবহার করি mA, এটা এসেছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। এটা পরিমাপযোগ্য রাশি। আমরা পরিমাপের জন্য প্রাথমিকভাবে যে রাশিটা ব্যবহার করি সেটা হলো F = mA। m হচ্ছে বস্তুর ভর, a হচ্ছে বস্তুর ত্বরণ। এখন তাহলে বলের একক কি হবে? বলের একক কিন্তু এই দুটো রাশির এককের গুণফল হবে। যদি আমরা SI এককে নিতে চাই, SI এককে, তাহলে আমরা জানি ভরের একক হচ্ছে কেজি আর ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে SI পদ্ধতিতে বলের একক হবে কেজি মিটার/সেকেন্ড স্কয়ার। এই রাশিটাকে কিন্তু সংক্ষেপে বলা হয় নিউটন। আমরা যদি এখানে 1 ইউজ করি তাহলে এখানে হবে 1 নিউটন। তাহলে SI পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। তাহলে 1 নিউটন মানে কি হবে? 1 কেজি গুণন 1 মিটার/সেকেন্ড স্কয়ার। এখানে বলে রাখা ভালো, আমরা কিন্তু নিউটনকে সংজ্ঞায়িত করতে পারি কিভাবে, অথবা 1 নিউটন বল কতটুকু? 1 নিউটন বল আসলে কতটুকু? 1 নিউটন বল কি আসলে এতটুকু, এত বড় নাকি এতটুকু? তো এটা আমরা অনুধাবন করতে পারবো এই সমীকরণ থেকে, যে যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি করতে পারে, সেটাই আসলে 1 নিউটন বল। এতেও যদি অনুধাবন করা সম্ভব না হয়, আমি আর একটা উদাহরণ দেব। মনে করো আমার হাতে 1 কেজি পরিমাণ একটা বস্তু আছে। 1 কেজি, এই বস্তুর ভর হলো 1 কেজি। আচ্ছা, এই 1 কেজি ভরের ওজন কতটুকু হবে? এই 1 কেজি ভরের বস্তুর ওজন হবে mg। m মানে হলো 1, g
জি মানে 9.8, তাহলে হবে 9.8 নিউটন। তাহলে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে 9.8 নিউটন। ধরে নিলাম এটা প্রায় 10 নিউটন। তাহলে 1 কেজি ভরের একটা বস্তু কতটুকু আমরা সবাই জানি। সেই 1 কেজি ভরের একটা বস্তুর ওজন হচ্ছে 10 নিউটন। তাহলে এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 1 কেজি মানে 1000 গ্রাম। সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে 1 কেজি ভরের একটা বস্তু যদি আমরা হাতে নিই, তাহলে আমরা যে পরিমাণ বল অনুভব করব তার 10 ভাগের 1 ভাগই আসলে 1 নিউটন। তাহলে 1 নিউটন বল কিন্তু খুব বেশি বড় বল নয়। আর যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা বলবো যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি করে তাকে বলা হবে 1 নিউটন বল। তাহলে আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম 1 নিউটন বল কতটুকু। 1 নিউটন বল আসলে এতটুকুই। এতটুকু বলতে বোঝাতে চাচ্ছি 1 কেজি ভরের বস্তু হাতে নিলে যে পরিমাণ আমরা টান অনুভব করব, ওজন অনুভব করব, তার 10 ভাগের 1 ভাগই হচ্ছে 1 নিউটন। আচ্ছা, এখন এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, এছাড়া সিজিএস পদ্ধতিতে বলের একক কত হবে? আর তাহলে সিজিএস পদ্ধতিতে হবে, এখানে ভরের একক হচ্ছে গ্রাম, 1 গ্রাম, আর ত্বরণের একক হবে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই দুটোকে সংক্ষেপ করলে হয় 1 ডাইন। তাহলে যদি বলা হয় যে 1 ডাইন সমান সমান কতটুকু বল, তাহলে উত্তর হলো যে পরিমাণ বল 1 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, সেটাই হচ্ছে 1 ডাইন। এই দুটোর মধ্যে, নিউটন এবং ডাইনের মধ্যে আমরা একটা রিলেশন বের করতে পারি। কিভাবে? যেমন দেখো, আমরা জানি 1 নিউটন সমান সমান হচ্ছে 1 কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 কেজি মানে হবে 10 টু দি পাওয়ার 3 গ্রাম গুণন 1 মিটার মানে হবে 100 বা 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। 1 কেজি মানে 1000 গ্রাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। আমরা সূচকে নিয়েছি 3 যোগ 2 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 ইনটু এখানে থাকবে গ্রাম, এখানে আছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে গ্রাম আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এই দুটো একখানে করলে আমরা যেটা পাবো সেটা হবে ডাইন। তাহলে আমরা বলতে পারি 1 নিউটন সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এই রিলেশন কিন্তু আমাদের প্রায় লাগে বা লাগতে পারে। তাহলে আমরা দুটো পদ্ধতিতে বলের একক দেখলাম। এসআই পদ্ধতিতে বা এমপিএস পদ্ধতিতে আমরা পেলাম নিউটন, সিজিএস পদ্ধতিতে আমরা পেলাম ডাইন। এছাড়া আরো একটা পদ্ধতি আছে, সেটা হলো এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড। এই পদ্ধতিতে বলের একক কি দাঁড়াবে? আমরা আবার সে আগের মতো করে দেখব। ভরের একক হচ্ছে পাউন্ড, আর ত্বরণের একক হবে 1 ফুট পার সেকেন্ড স্কয়ার। এখানে আমরা 1 পাউন্ড দিতে পারি। তাহলে এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে 1 পাউন্ড গুণন 1 ফুট পার সেকেন্ড স্কয়ার। এটাকে সংক্ষেপ করলে পাওয়া যায় পাউন্ডার।
তাহলে পাউন্ডাল বা 1 পাউন্ডাল বল কাকে বলে? এর উত্তর হলো যে পরিমাণ বল 1 পাউন্ড ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি করে তাকেই বলা হবে 1 পাউন্ডাল। সচরাচর বলের এই 3টে এককই আমরা ব্যবহার করে থাকি। বহুল ব্যবহৃত হচ্ছে বা এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন। অনেক সময় এই এককগুলো থাকতে পারে, তখন আমরা এগুলোকে আমরা নিউটনে কনভার্ট করে নেব, তারপর আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। ওইখানে একটা কথা বলে রাখা ভালো, 1 পাউন্ডাল সমান সমান হচ্ছে 13,825 ডাইন। 1 পাউন্ডাল সমান সমান হলো 13,825 ডাইন। 13,825 ডাইন। এগুলো হচ্ছে আমাদের এই বল। আমরা দেখলাম বল পরিমাপযোগ্য রাশি। আমাদের অনেক বল আছে, আমরা কিছু বলের উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যেমন আমি ধাক্কা দিলাম, এটা কিন্তু এক ধরনের বল। আমি কোনো এক জিনিসকে টেনে টেনে নিয়ে আসলাম, মানে আমি বল প্রয়োগ করে করে নিয়ে আসলাম। আমি একটা ব্যাট দিয়ে বলে আঘাত করলাম, মানে কি আমি বল প্রয়োগ করলাম। এছাড়াও অভিকর্ষ বল, অর্থাৎ আমাদের যে ওজনটা, এটাও কিন্তু বল। যেমন আমার একটা ভর আছে, আমাকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে, এই যে টানছে এটাই তো ওজন, এটা আসলে বল। এছাড়াও কোনো বস্তুকে যে আমরা ঘোরাতে চাই, তাহলে আমাদের কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হয়, এটা কেন্দ্রমুখী বল। প্রকৃতির দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এটা মহাকর্ষ বল ইত্যাদি। তো আমরা বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন ধরনের বলের সন্ধান পাব এবং সেগুলো সেই জায়গাতে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন আমাদের পরবর্তী আলোচনা ছিল নিউটনের গতির সূত্র। নিউটনের গতির সূত্র 3টা, খুব সংক্ষেপে বলে নিই। প্রথম সূত্র থেকে বলা হয় জড়তার সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা আসলে বল নামক যে একটা রাশি আছে সেটা অনুধাবন করতে পারি। এই সূত্রটা বিবৃতি হলো স্থির বস্তু স্থির থাকবে চিরকাল, গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে চলতেই থাকবে যদি তার উপরে কোনো বল প্রয়োগ করা না হয়। দ্বিতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই দ্বিতীয় সূত্র হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই দ্বিতীয় সূত্র থেকে আমরা বল পরিমাপ করতে পারি। এই দ্বিতীয় সূত্র থেকে আমরা মূলত F = ma এই সূত্রটা পেয়ে যাই। এছাড়া নিউটনের গতির তৃতীয় সূত্র হলো যে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এই হচ্ছে নিউটনের গতির 3টা সূত্র। আমরা সংক্ষেপে বললাম যে এটা আসলে এই মুহূর্তে বিস্তারিত বলার কিছু নেই, আমরা অনেক আগে থেকে এগুলোর সাথে পরিচিত। তো যাই হোক, নিউটনের গতির সীমাবদ্ধতা, নিউটনের গতি সূত্রের সীমাবদ্ধতাগুলো আমরা একটু ধীরস্থিরভাবে বলবো। প্রথম কথা হলো যে কিছু কিছু পারমাণবিক কণা আছে বা ক্ষুদ্র ভরের অনেক কণা আছে। ক্ষুদ্র ভরের এই কণাগুলো, ক্ষুদ্র ভরের এই বস্তুগুলো বা বস্তু কণাগুলো কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম প্রদর্শন করে। ডি ব্রোগ্লি এই কথাটা বলেছিলেন যে ছোট ছোট কণাগুলো কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম আছে। যদিও ডি ব্রোগ্লি বলেছেন যে প্রত্যেক গতিশীল বস্তুরই তরঙ্গ থাকবে বা তারা তরঙ্গ ন্যায় আচরণ করবে। বস্তু যত বড় হবে তরঙ্গ ধর্মটা তত ক্ষীণ হবে, আর বস্তু যত ছোট হবে তরঙ্গ ধর্মটা তত বেশি হবে। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা বলি যে যে বস্তুগুলো খুব ক্ষুদ্র এই বস্তুগুলোর
বস্তু ধর্ম বা কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম আছে। এই তরঙ্গ ধর্ম থাকার কারণে নিউটনের গতির সূত্রগুলোর সাহায্যে এই ক্ষুদ্র কণাগুলোর গতি তথা তরঙ্গ ধর্মটা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা যায় না। এক কথায় ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলোর গতি নিউটনের গতির সূত্র তিনটার সাহায্যে ব্যাখ্যা করা যায় না। কেন ব্যাখ্যা করা যায় না? কারণ হলো এই বস্তুগুলোর কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম আছে। এই তরঙ্গ ধর্ম থাকায় নিউটনের গতিসূত্রের সাহায্যে এদের গতি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা যায় না। এই পুরো বাক্যটাকে এক কথায় আমরা আর একটা বাক্য দিয়ে বলতে পারি, সেটা হলো যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। নিউটনের গতিসূত্রের সাহায্যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করা যায় না। এবার আমাদের 2 নম্বর কথা হলো যে কোনো বস্তু যদি বেশি বেগে গতিশীল হয়, আলোর বেগের সাথে তুলনা করার মতো বেগে গতিশীল হয়, তাহলে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে সেই বস্তুর ভর বৃদ্ধি পায়, দৈর্ঘ্য হ্রাস পায় এবং কোনো ঘটনার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়। নিউটনের সূত্রের সাহায্যে ভরের, দৈর্ঘ্যের এবং সময়ের আপেক্ষিকতা আসলে ব্যাখ্যা করা যায় না। তাহলে আমার 2 নম্বর কথাটা হলো যে সমস্ত বস্তু বেশি বেগে গতিশীল, সেই পরিমাণ বেশি বেগে যেটা আলোর বেগের সাথে তুলনা করা হয়, সেই বস্তুগুলোর ভরের বৃদ্ধি, দৈর্ঘ্যের সংকোচন এবং কোনো ঘটনার ব্যাপ্তিকালের বৃদ্ধি নিউটনের গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। এক কথায় নিউটনের গতির সূত্রের সাহায্যে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব ব্যাখ্যা করা যায় না। তাহলে এই দুটো জিনিস থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে নিউটনের গতির সূত্র সকল ভরের বস্তুর জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ ক্ষুদ্র ভরের বস্তুর জন্য নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। আবার দ্বিতীয়টা থেকে জানতে পারলাম যে বেশি বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রেও নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয় বা প্রয়োগ করা যায় না। এছাড়াও আর একটা আছে, সেটা হলো যে নিউটনের গতিসূত্র বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আসলে ক্রিয়া থাকলেও সমপরিমাণ প্রতিক্রিয়া সবসময় পাওয়া যায় না। এই হচ্ছে নিউটনের গতিসূত্রের মোটামুটি সীমাবদ্ধতা। এরপরে আমরা বলতে চেয়েছিলাম যে মৌলিক বল। মৌলিক বল আসলে কি? যে বলগুলো মৌলিক, স্বতন্ত্র, অন্য কোনো বল থেকে সৃষ্টি হয়নি বা অন্য কোনো বলের অংশ নয়, সেগুলোকে আমরা বলি মৌলিক বল। প্রকৃতিতে মৌলিক বল আসলে 4টা: মহাকর্ষ বল, তাড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। তো মহাকর্ষ বলেরই একটা রূপভেদ হচ্ছে অভিকর্ষ বল। মহাকর্ষ বল কি? যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল সবসময় আকর্ষণ ধর্মী। এরা বিপরীত বর্গীয় নিয়ম মেনে চলে এবং এই বলের পাল্লা অসীম পর্যন্ত, এবং এই বল বিপরীত বর্গীয় নিয়ম মেনে চলে এবং গ্রাভিটন নামক এক প্রকার কণা পারস্পরিক বিনিময়ের কারণে এই বলের উদ্ভব হয়। তাহলে মহাকর্ষ বল নিয়ে আমরা 5টা কথা বলবো। 1 নম্বর কথা, এই বল আকর্ষণ ধর্মী। 2 নম্বর কথা, এই বলের পাল্লা অসীম। 3 নম্বর কথা, এই বল বিনিময় সূত্র, এই বল বিপরীত বর্গীয় নিয়ম মেনে চলে। 4 নম্বর কথা, যে গ্রাভিটন নামক এক প্রকার কণার পারস্পরিক আদান প্রদানের কারণে এই বলের সৃষ্টি হয়। 5 নম্বর কথা হলো যে 4টে মৌলিক বলের মধ্যে এই বলটা সবচেয়ে দুর্বল।
তাড়িৎচুম্বকীয় বল। তাড়িৎচুম্বকীয় বল কোনগুলো? এই যে মনে করো একটা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করে, তড়িৎ বল, চুম্বক বল, ঘর্ষণ বল, প্রত্যয়নী বল, এগুলো সবই আসলে তাড়িৎচুম্বকীয় বল। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে ফোটন নামক এক প্রকার কণিকার আদান প্রদানের কারণে এই তাড়িৎচুম্বকীয় বলের উদ্ভব হয়। বস্তুর বা পদার্থের রাসায়নিক বন্ধনের জন্য দায়ী হচ্ছে তাড়িৎচুম্বকীয় বল। এই তাড়িৎচুম্বকীয় বল বিপরীত বর্গীয় নিয়ম মেনে চলে এবং এর পাল্লাও অসীম। তবে এটি সবচেয়ে দুর্বল বল নয়, এটি আসলে মহাকর্ষ বলের চেয়ে অনেকটাই স্ট্রং বল। এরপর আছে দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বলটা একটু ব্যতিক্রমধর্মী। এই বলটার কারণে আসলে তেজস্ক্রিয়তা ঘটে, নিউক্লিয়াস প্রাপ্ত হয় বা নিউক্লিয়াস ভেঙে যায়। আমরা জেনেছি বা জানি যে ইউরেনিয়ামের নিউক্লিয়াস ভেঙে মোটামুটি দুটো নিউক্লিয়াস গঠিত হয়। তেজস্ক্রিয়তা, সোজা কথা তেজস্ক্রিয়তার জন্য দায়ী বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে বোসন নামক এক প্রকার ক্ষুদ্র কণার কারণেই এই বলের উদ্ভব হয়। এই বলটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্র পাল্লার একটা বল। আর এই বলটা ক্ষুদ্র পাল্লার মানে এটা শুধুমাত্র নিউক্লিয়াসের ভিতরেই অ্যাক্টিভ। এরপর আমাদের আরেকটা বল হলো সবল নিউক্লিয় বল। 4টে মৌলিক বলের ভিতরে এই বলটা সবচেয়ে স্ট্রং। এটা চার্জ নিরপেক্ষ এবং এটাও স্বল্প পাল্লার মানে নিউক্লিয়াসের ভিতরেই ক্রিয়াশীল। এই বলটার কারণেই পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয়। অন্যভাবে বলা যায় যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে। আমরা জানি প্রোটনগুলো পজিটিভ। তো এতগুলো পজিটিভ চার্জ এক জায়গায় অল্প একটু জায়গার মধ্যে চেপে রাখে বা ধরে রাখে, বা অল্প একটু জায়গার মধ্যে ধনাত্মক চার্জগুলো কেন্দ্রীভূত থাকে যে বলের কারণে, সেটাই হচ্ছে এই সবল নিউক্লিয় বল। তাহলে আমরা ওভারঅল একটা কথা বলতে পারি, সেটা হলো যে সবল নিউক্লিয় বলের কারণে গঠিত হয়েছে নিউক্লিয়াস, আর তাড়িৎচুম্বকীয় বলের কারণে গঠিত হয়েছে পরমাণু, অণু। আর বস্তু ফরমেট হয়েছে, ছোট ছোট বস্তু মিলে বড় বস্তু হয়েছে। যেমন অসংখ্য পানির কণা একত্রিত হয়ে মেঘের সৃষ্টি হয়েছে, বা এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, বা সৌরজগতের সৃষ্টি হয়েছে মহাকর্ষ বলের কারণে। তাহলে সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস, তারপরে পরমাণু অণু গঠিত হয়েছে তাড়িৎচুম্বকীয় বলের কারণে, আর এই জগৎ সৌরজগৎ গঠিত হয়েছে মহাকর্ষ বলের কারণে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের কৌণিক ভরবেগ, কেন্দ্রমুখী বল, ব্যাংকিং অফ রোডস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।